জামাত ইসলাম ইসলামিক দল নাই, এটা আমার মতো মানুষের কথা না। এই উপমহাদেশের যারা শীর্ষ উলামায়ে কেরাম আছে দেওবন্দ, আসলে তাদের কথাই জামাত ইসলাম কোন ইসলামিক দল না। আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, চ্যানেল ডিওর আমরা আজকে ভোটের দ্বার প্রান্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার চুয়াডাঙ্গা জেলার আমির জনাব হাসানুজ্জামান, উনি চুয়াডাঙ্গা 2 আসন থেকে হাতপাখা মার্কা নিয়ে আমাদের পার্লামেন্ট ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকে আমরা আপনাদেরকে ওনার নির্বাচনী কার্যক্রম ইশতেহার সম্পর্কে আপনাদের জানানোর জন্য ওনার সাথে আমরা কিছু কথা বলবো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর? আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে আপনি এখন ইলেকশনে নামছেন, পার্লামেন্ট ইলেকশনে, এখানে বিএনপির একজন প্রার্থী আছেন বাবু খান, মাহমুদ হাসান বাবু খান, খুব শক্তিশালী একজন প্রার্থী। এরপরে জামায়াতে ইসলামের প্রার্থীও অত্যন্ত শক্তিশালী, দুইটাই কিন্তু হেড টু হেড প্রার্থী। তার সাথে আপনি যে কম্পিটিশনে নামছেন, তাতে আপনি কেমন সাড়া পাচ্ছেন বা ওনাদের মধ্যে আপনি নিজেকে কেমন মনে করতেছেন যে দুইজন শক্তিশালী প্রার্থীর সাথে আপনার অবস্থানটা একটু ব্যাখ্যা করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিও চ্যানেল আজকের এই আয়োজনের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে এই চ্যানেলের যারা দর্শক আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। তো আলহামদুলিল্লাহ, আসলে চ্যালেঞ্জ বলে আমার কাছে কোনো শব্দ মনে হয় না, এবং শক্তিশালী প্রার্থী নির্বাচনের মাঠে আমি কাউকে মনে করি না। এই কারণে আপনি নিজেকেও শক্তিশালী মনে করতেছেন, তো না হলে তো আর দাঁড়াতেন না, তাই না? অবশ্যই অবশ্যই। দেখেন, আপনি যদি বাংলাদেশের একটু ইতিহাস লক্ষ্য করেন, বাংলাদেশের কিন্তু 54 বছর স্বাধীন হয়েছে দেশ, এবং মূলত যারা এই দেশ শাসন করেছে পর্যন্ত, জি জি জি, এই তারা যে শাসন ছিল, এই শাসনটা ছিল আসলে শাসনের নামে একটি শোষণ। এবং এই 54 বছরে যারাই ক্ষমতা এসেছে, আপনি যদি ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখতে পাবেন যে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশের। কেউ স্বৈরা শাসক হিসাবে কারোর নামের সাথে যোগ হচ্ছে, কেউ ফ্যাসিস্ট, বিভিন্ন রকম তকমা তাদের নামের সাথে আছে। এর কারণ হচ্ছে এই সমস্ত দল যারা ক্ষমতায় ছিল, তারা আসলে জনগণের মৌলিক অধিকারের কথা না ভেবে তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল, এবং নিজেদের বাংলাদেশের মানুষের, খেটে খাওয়া মানুষের যে অর্থ, মানুষের ভ্যাট ট্যাক্সের টাকা, বাংলাদেশের এই টাকা নিয়ে তারা মূলত বিদেশে পাচার করেছে অধিকাংশ টাকা, এবং তারা দুর্নীতির সাথে জড়িত। এই 54 বছরে যারাই ক্ষমতায় ছিল তারাই আসলে দুর্নীতির সাথে অধিকাংশই, বলা যায় যে সব ক্ষমতা কেন্দ্রিক ছিল দুর্নীতি। এই দুর্নীতির কারণে তারাই কিন্তু আবার ওই সামনে নির্বাচনে তারা অংশগ্রহণ করছে। তো বাংলাদেশের কিন্তু 5ই আগস্টের পরে বাংলাদেশ কিন্তু নতুন একটি বাংলাদেশ গড়ার বাংলাদেশের মানুষ কিন্তু অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত দেশ, বাংলাদেশ একটি কল্যাণমুখী রাষ্ট্র। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার আমাদের স্বাধীনতার লক্ষ্য উদ্দেশ্য ছিল। সব মিলিয়ে বাংলাদেশের মানুষ কিন্তু পরিবর্তন চায়। তো আমি আশাবাদী যে বাংলাদেশের মানুষ একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখাকেই ভোট দিবে। কারণ সব যারা প্রার্থী আছে তাদের কিন্তু মানুষ দেখেছে, তাদের কার্যক্রম দেখেছে, তাদের দলীয় কার্যক্রম দেখেছে। একমাত্র হাতপাখার কার্যক্রম দেখার জন্যই কিন্তু মানুষ অধীর আগ্রহে আছে। আর আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ব্যতিক্রমধর্মী সংগঠন। এই সংগঠন নীতি আদর্শের উপর কিন্তু অটল থাকে। আমরা আপনার 1987 সাল 13ই মার্চ এই সংগঠনের প্রতিষ্ঠা। এ যাবৎ পর্যন্ত আমরা কিন্তু কোনো এমপি মন্ত্রী হয়নি। আচ্ছা, বলা যায় যে আমরা হয়নি এরকম না, আমরা হতে চাইনি। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশে যে সাংগঠনিক অবস্থা, বাংলাদেশের যে পরিমাণ ভোটার আছে, বাংলাদেশে আপনি ইতিপূর্বে দেখেছেন যে জোটের একটা রাজনীতির কিন্তু বিষয় থাকে। এই জোটের রাজনীতি যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো না কোনো দলের সাথে জোট করতো, নির্বাচন করতো, আমরা 2001 সালে আমাদের অনেকগুলা মন্ত্রী এমপি হতো। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ব্যতিক্রমধর্মী রাজনৈতিক দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ চাই এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে। আর এই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য
যারা আমাদের সাথে একমত হবে আমরা মূলত তাদের সাথেই যাব। এজন্য আমাদের সাথে এ পর্যন্ত বাংলাদেশের ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য কেউ একমত হয়নি। জি জি। সবাই চায় পশ্চিমা ধাঁচে এদেশ পরিচালনা হোক, শাসন ব্যবস্থা ব্রিটিশদের যে আইন আছে সেই আইন অনুযায়ী শাসন ব্যবস্থা চালু থাক। একমাত্র বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস চরমোনাই স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইস্তাহারের মধ্যে যে বাংলাদেশের আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা শরিয়া ভিত্তি দেশ পরিচালনা করব। এই সৎ সাহস, এই কথাটা বলার সাহস কিন্তু বাংলাদেশে কোনো দলের নাই। আর বাংলাদেশ 90% মানুষ মুসলমান। জি। আর বাংলাদেশে 54 বছরে বিভিন্ন দলের শাসন মানুষ দেখেছে। এখানে দুর্নীতি হয়, টাকা লুটপাট হয়, দেশের মানুষের মৌলিক অধিকারের কথা তারা ভাবে না। এই সমস্ত মিলিয়ে বাংলাদেশ কিন্তু মানুষ এবার হাত পাখায় ইনশাল্লাহ বিজয় করার জন্য ঐক্যবদ্ধভাবে তারা আছে। সেটা এজন্য আসলে আমি কাউকে ওইরকম কম্পিটিটর মনে করতেছেন না যে তারা সব। জনগণ তো পরিবর্তন চায়, জনগণ চায় পরিবর্তন। জি। আচ্ছা, এখন আমার প্রশ্ন, আপনি তো বোধহয় বাংলা মিডিয়ামে লেখাপড়া করছেন। জি জি। তো আপনাদের ইসলামী হুকুমত কায়েম করার জন্য আপনার যে শরিয়া আইন এসবগুলোর জন্য তো আপনাকে ভালো আরবির লাইনের পণ্ডিত হওয়া দরকার। তো এই ক্ষেত্রে কি আপনার কোনো? দেখেন, ইসলাম তো আসলে একটা সার্বিক জীবন ব্যবস্থা। মানুষের একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু ইসলাম সবকিছু কিন্তু আমাদের কোরআনের মধ্যে আছে। জি। আর আল্লাহর রহমতে আমাদের কোরআন সম্পর্কে মাদ্রাসা লাইনে লেখা না করলেও আমাদের যথেষ্ট আল্লাহ পাকের রহমতে আমাদের জ্ঞান আছে। সেই সাথে একটা রাষ্ট্র পরিচালনার জন্য কিন্তু আপনার সব শ্রেণীর মানুষ লাগবে। জি জি জি। আপনি যদি শুধু মনে করেন যে মসজিদ মাদ্রাসা দিয়ে এদেশ পরিচালনা করবে, এটা কিন্তু সম্ভব নয়। না। একটা দেশের জন্য আপনার লাগবে ইঞ্জিনিয়ার, একটা দেশের জন্য লাগবে ডাক্তার, একটা দেশের জন্য লাগবে সাংবাদিক, একটা দেশের জন্য লাগবে একজন লেখক। সব শ্রেণী মানুষের সকলের সমন্বয় কিন্তু একটা দেশ। যদি দেশকে গড়তে হয়, উন্নত বিশ্বে মাথা তুলে দাঁড়াতে হয়, সর্বশ্রেণীর মানুষ কিন্তু আপনাদের লাগে। জি জি। আচ্ছা, ধন্যবাদ। আপনি এই যে মুফতি ফয়জুল হক সাহেব, ফয়জুল করিম সাহেব এবং রেজাউল করিম সাহেব, ওনারা একজন জামাত এই আপনাদের ইসলামী আন্দোলনের আমির, আর একজন হচ্ছেন নায়েবে আমির। তো ওনারা তো মূলত আসলে পীর, আমি যতটুকু জানি ওনারা পীর। তো এই পীরের সাথে তো আবার দেখি যে জামাতে ইসলামী বাংলাদেশ বা অন্যান্য ইসলামী যে সকল রাজনৈতিক দল আছে তাদের তো দেখি আমার কাছে যেন কথাবার্তায় মনে হয় তেল আর জলের একটা সম্পর্ক। তো এ ব্যাপারে আপনি কি বলবেন জনগণের উদ্দেশ্যে? দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগেই বলেছে আপনার ব্যতিক্রমধর্মী একটি সংগঠন, এদেশে ইসলামিক হুকুমত প্রতিষ্ঠার জন্যই মূলত কিন্তু কাজ করে যাচ্ছে। আর বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু কোনো ইসলামী সংগঠন না। আচ্ছা, এটা কিন্তু আমার কথা না। আচ্ছা, এটা এই উপমহাদেশের যারা হক্কানি ওলামায়ে কেরাম আছেন, বিশেষ করে দেওবন্দ সহ বাংলাদেশের যে উল্লেখযোগ্য যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন এবং আমাদের উপমহাদেশে যারা আছেন, তারা জামাত ইসলামী কোনো ইসলামিক দল বলে তারা স্বীকৃতি দেয় না। এজন্য এবং তাদের কথাবার্তা দেখবেন আপনারা, এই নির্বাচনের কথাই বলি, তারা কিন্তু স্পষ্ট ঘোষণা দিচ্ছে যে আমরা কিন্তু নির্বাচিত হলে শরিয়া আইন বাস্তবায়ন করব না। তাহলে শরিয়া আইন যদি বাংলাদেশের বাস্তবায়ন কোন ইসলামিক দল, নামধারী দল যদি না করতে চায়, আবার তাদের নাম কিন্তু জামাতে ইসলামী বাংলাদেশ। শোনেন, এটা বাংলাদেশের মানুষ যেহেতু 90% মানুষ মুসলমান, জি, বাংলাদেশের মানুষের মাথার মধ্যে ইসলাম শব্দটা ঢোকায় দিয়ে তাদের নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য একটা তাদের কৌশল মনে করি আমি। জি জি জি। তাছাড়া জামাত ইসলাম ইসলামিক দল নাই, এটা আমার মতো মানুষের কথা না। এই উপমহাদেশের যারা শীর্ষ উলামায়ে কেরাম আছে, দেওবন্দ, আসলে তাদের কথাই জামাত ইসলাম কোন ইসলামিক দল না। মানে তাহলে তো বোঝা যাচ্ছে যে ইসলাম নাম ব্যবহার করে তারা মানুষকে ধোঁকা দিচ্ছে নাকি? এটা এক ধরনের বলা যায় যে আসলে রাজনীতির মাঠের কিন্তু আপনার একটা কৌশল অবলম্বন করতে হয়। বিভিন্ন দল কিন্তু বিভিন্ন কৌশল অবলম্বন করে। আপনি দেখবেন যে ভোটের সময় আসলে যারা কোনোদিন মসজিদেই যায় না, জি, সেই সমস্ত নেতারাও কিন্তু বলা যায় যে প্রতি ওয়াক্তে মসজিদে যায়, মাথায় টুপি দেয়। আসলে বাংলাদেশের মানুষের অবস্থাটা আপনাকে বুঝতে হবে, যেখানে 90% মানুষ মুসলমান, মানুষ আসলে চাই মুসলমানের সিম্পেথি নিতে, সিম্পেথি নিয়ে ভোট নেওয়ার জন্যই মূলত এরকম একটা পরিবেশ তারা তৈরি করে। জি জি জি। ভোট আসলেই তারা বাংলাদেশের
মানুষের মন জয় করার জন্য, মুসলমানদের ভোটের মন জয় করার জন্যই মূলত তারা বলা যায় যে সিজনাল আচ্ছা, একটা তারা ধর্মীয় বিষয়টা তার সামনে নিয়ে আসে। মাথায় বড় টুপি, অনেক সময় দেখবেন হাতে তসবি থাকে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মাথায় পট্টি দিয়েও আমরা দেখেছি বাংলাদেশের মানুষের ভোট নেওয়ার জন্য তাদের রাজনীতি করতে। জি জি। তো এইটাই আপনি মনে করতেছেন যে তাদেরকে এরই অংশ যে জি। জামাতে ইসলামী, তার বাইরে আসলে ইসলামিক কোনো শরিয়া ইসলাম কায়েম করার জন্য তাদের এর না, ভিতরে যারা এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায় না, শরিয়া ভিত্তিক দেশ পরিচালনা করতে চায় না, তাদেরকে তো ইসলামিক দল বলা যায় না। তো আপনাদের আপনার নির্বাচনী ইশতেহার, আপনি তো আসলে একটা, আমি যতটুকু ইউরোপে থাকি, আমি যতটুকু জানি যে আপনার ভোট দিবে জনগণ আপনার নির্বাচনী ইশতেহার দেখে, যে যে দল তার নির্বাচনী ইশতেহার যত স্বচ্ছ এবং গণমুখী করবে তারাই জনগণ বেছে নেবে তাদেরকে ভোট দেওয়ার জন্য। তো এই আপনাদের নির্বাচনী ইশতেহার, আপনার ব্যক্তিগত নির্বাচনী ইশতেহার আপনার এলাকা জনগণের জন্য একটু দেখেন, যদি একটা ব্যাখ্যা করেন। বিষয় হচ্ছে যে দলীয় একটা ইস্তেহার থাকে সার্বিকভাবে এই সারা বাংলাদেশের বাংলাদেশের মানুষের জন্য। জন্য আর আমরা যারা ব্যক্তিগত, আমরা যারা প্রার্থী আছি বিভিন্ন আসনে, এলাকা ভিত্তিক কিছু এলাকা সমস্যা ভিত্তিক কিন্তু আমাদের কিছু সুবিধা সমস্যা অসুবিধা থাকে, চাহিদা থাকে। যেমন ধরেন চুয়াডাঙ্গা কিন্তু অস্থায়ী রাজধানী। জি চুয়াডাঙ্গা অস্থায়ী রাজধানী হওয়ার পরেও ঘোষণা আসার মানে ছিল, কিন্তু বাংলাদেশের মধ্যে আমি মনে করি চুয়াডাঙ্গা একটা অবহেলিত একটা জেলা। জি, স্বাধীনতার পর থেকে চুয়াডাঙ্গায় উল্লেখযোগ্য কোনো আমাদের কিন্তু হচ্ছে উন্নয়ন হয়নি এখানে। বিশেষ করে যদি আপনি বলেন পদ্মার এপারেই আসলে কোনো উন্নতি হয়নি। হুম। এখানেও একটা কিন্তু বৈষম্য আছে বাংলাদেশের মানুষের কাছে। সেই সাথে চুয়াডাঙ্গা জেলা, আপনারা জানেন যে একমাত্র ব্রিটিশ একটি মাত্র শিল্প কারখানা এখানে স্থাপন করেছে কেরু অ্যান্ড কোম্পানি। এই কেরু অ্যান্ড কোম্পানি ছাড়া জি, চুয়াডাঙ্গায় কোনো শিল্প কারখানা নাই। না, আর কোনো জেলায় যদি শিল্প কারখানা না থাকে সেখানে কর্মসংস্থানের সুযোগ হয় না, সেখানকার মানুষ বেকারত্ব, তরুণদের মধ্যে হতাশা দেখা যায়। সেই সব মিলিয়ে, আর আপনারা জানেন যে বাংলাদেশের অধিকাংশ জেলায়, কুষ্টিয়ায় কিন্তু আমাদের মেডিকেল কলেজ আছে এই নতুন হয়েছে আর কি এবছর থেকে পর্যায়ক্রমে। আর চুয়াডাঙ্গা জেলা একটা অস্থায়ী রাজধানী, আমি মনে করি যে এখানে একটা মেডিকেল কলেজ হওয়া উচিত। কারণ চুয়াডাঙ্গা, মেহেরপুর, আশেপাশে জেলা ঝিনাইদহ, এখানে কোনো মেডিকেল কলেজ নেই। জি জি, সেই ক্ষেত্রে আমাদের দাবি থাকবে, আমরা যদি নির্বাচিত হই, যে চুয়াডাঙ্গা একটা মেডিকেল কলেজ করার জন্য। যেহেতু অত্র এলাকার মানুষ রাজশাহী, ঢাকাতে যেতে হয়, এই এলাকার মানুষ কিন্তু আপনি জানেন যে এখনো বলা যায় যে অনেক মানুষের দরিদ্র সীমার নিচে বাস করে। তাদের পক্ষে আসলে ঢাকা, রাজশাহী যে চিকিৎসা নেওয়া, এটা তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। এজন্য অনেকের বিনা চিকিৎসায় মারা যায় বলা যায়। জি জি, সেই সাথে জানেন আপনাদের আমাদের এই চুয়াডাঙ্গা 2 আসন সীমান্তবর্তী একটা এলাকা। বিশেষ করে আপনার আসনটা 2 আসন সীমান্তবর্তী একটা এলাকা। আর সীমান্তবর্তী এলাকায় কিন্তু বেশ কিছু সমস্যা থাকে। জি, যেমন ধরেন প্রধান একটি সমস্যা মাদক। হুম হুম, একটা মাদক কিন্তু যুব সমাজ এবং মাদক এবং আপনার ওই যে চোরা কারবারি, চোরা কারবারি, এই দুইটার কারণে কিন্তু আমাদের এই যুব সমাজ, চুয়াডাঙ্গা 2 আসনে যুব সমাজ কিন্তু ধ্বংসের মুখে। জি, আসলে যে সরকারই এসেছে, জানি না কেন অদৃশ্যভাবে এই মাদককে নির্মূল করার জন্য উল্লেখযোগ্য কোনো অবদান তারা রাখেনি। সে সাথে চোরাচালান কিন্তু আমাদের এখনো অব্যাহত আছে। এই চুয়াডাঙ্গা 2 আসনের যদি আমাদের যুব সমাজকে যদি তাদের কর্মমুখী করার জন্য আমাদের দরকার শিল্প কারখানা, এবং তাদের নৈতিকতা, তাদের সামাজিকভাবে তাদের কিন্তু দরকার আমাদের মাদক থেকে মুক্ত থাকা। এজন্য চুয়াডাঙ্গা আমি যদি এমপি হতে পারি, ইনশাল্লাহ এই যুব সমাজের কর্মসংস্থানের ব্যাপারে তাদের সর্বোচ্চ চেষ্টা চালানো হবে এবং মাদক চুয়াডাঙ্গা 2 আসন থেকে মুক্ত করা হবে ইনশাল্লাহ। সেই সাথে আর একটা বিষয় আছে যে আমাদের এই চুয়াডাঙ্গা 2 আসন, জানেন যে এখানে চুয়াডাঙ্গা অরিজিনালি আসলে কৃষি প্রধান একটি জেলা। জি, এখানে বলা যায় যে প্রায় 80% মানুষ কৃষক, কৃষির উপর নির্ভরশীল। আমাদের এই বাংলাদেশ স্বাধীনতার এই 54 বছরও কৃষকদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জি জি জি, কৃষি প্রধান দেশ বাংলাদেশ বলা হয়, কিন্তু কৃষকদের জন্য কোনো আমাদের যে কৃষকদের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নাই। কৃষকদের আপনার বীজ, সার, কীটনাশক এটা সঠিক সময়ে পাবে, এটা তাদের কোনো পরিকল্পনা আমাদের নাই। এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কৃষকরা প্রতারিত হয়। প্রথমে বীজ
বীজটা ভালো বীজ পায় না, হুম হুম হুম। আর বীজ যদি ভালো না হয় কিন্তু ফসল ভালো হবে না। জি এই জন্য বীজের একটা বিষয় আছে। আমি যখন ফসলটা করলাম তখন আমরা দেখতে পেলাম যে আমরা ফসলে যখন আমার সারের প্রয়োজন তখন আমাকে সার পাচ্ছি না। জি 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 তখন কি হচ্ছে, ওই কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার দেখতে পাই যে আমরা সঠিক তাদেরকে প্রশিক্ষণ না দেওয়ার কারণে তারা কখন কোন কীটনাশক ব্যবহার করতে হবে জি জি এটাও তারা কিন্তু জানে না। জি। ওই দোকানদার বলে যে ভাই এখন এইটা দেন ওইটা দেন, আসলে হুম। দোকানদারও তো প্রশিক্ষিত না। না। এই জন্য কৃষকরা কিন্তু অর্থনৈতিকভাবে যেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ফসলের যে উৎপাদন, সে উৎপাদন থেকেও কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। জি জি তারপরে আমরা উৎপাদন যেটাই করছি সেটা দেখছি যে সেই সময় বাজার মূল্য আসলে কম থাকে। যখন একটা ফসল এলাকায় ওঠে বাজার মূল্য খুবই কম থাকে, জি জি। সেই কম দামে আমাকে ফসলটা বিক্রি করতে হচ্ছে। হুম, কেন? হুম, এখানে আমার কোনো সংরক্ষণের কোনো ব্যবস্থা নাই। হুম, হুম, হুম। যদি আমাদের সংরক্ষণের ব্যবস্থা থাকতো, একটা হিমাগার থাকতো প্রত্যেকটা উপজেলা কেন্দ্রিক, যদি হিমাগার থাকে, কৃষকরা আমার যখন যেটা প্রয়োজন, পেঁয়াজের কথাই বলি আপনাকে, জি জি যে আমি পেঁয়াজ চাষ করলাম, আমি পেঁয়াজটা সংরক্ষণ করলাম, হুম, হুম, প্রয়োজনে আমি পেঁয়াজটা আবার বিক্রি করলাম। জি জি এই জি। ধরনের যে কাঁচামালগুলো আছে এখন এগুলো যখন যদি আমরা কৃষকরা বিক্রি তো করতে দাম পারি, পায় না, কারণ ওই হিমাগার না থাকার জি কারণে জি 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 বাসায় রাখলে নষ্ট জি হয়ে যায়, নষ্ট হয়ে তাড়াতাড়ি যায়, বিক্রি বিক্রি করে করতে দেয়, তাই তারা না? বাধ্য হয়। এজন্য তারা দাম থেকেও কিন্তু বঞ্চিত হয়। জি জি জি। এজন্য এখানে হিমাগার প্রয়োজন বাহ আমাদের। বাহ, খুব সেই এটা। সাথে হুম। আমাদের এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় দরকার, পূর্ণাঙ্গ। খুব দরকার, খুব যেহেতু দরকার। আমাদের এখানে ৮০% মানুষ কৃষক, আর আপনারা জানেন যে আমাদের এই চুয়াডাঙ্গা জেলায় একটা জমিতে ৩টা ৪টা করে ফসল হয়, জি জি জি। যেটা অন্য অন্য জেলার তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো। উর্বর আমাদের জমি এবং উঁচু জমি, এখানে অনেক ফসল হয়। এজন্য কৃষি একটি বিশ্ববিদ্যালয় থাকলে, সেখানে একটা গবেষণা কেন্দ্র থাকলে জি জি। এলাকার মানুষ কিন্তু সেখান থেকে গবেষণা তাকে প্রশিক্ষণ নিতে পারে। সেই সাথে আমাদের অত্র জেলার মানুষের সেখানে কৃষি বিশ্ববিদ্যালয় উচ্চ পড়ার সুযোগ শিক্ষা হয়, গ্রহণ করতে সুযোগ পারবে হয়। ছেলে মেয়েরা। এজন্য কৃষি বিশ্ববিদ্যালয় চুয়াডাঙ্গার জন্য আমরা সকলেই একমত। বলা যায় যে আমরা যে প্রার্থী আছি চুয়াডাঙ্গায় ৩ জন প্রার্থী ২ আসনে, আমরা একটা বিষয়ে সবাই একমত ঐক্যমত হয়ে গেছি। যে চুয়াডাঙ্গা একটা কৃষি বিশ্ববিদ্যালয় করতে হবে। ২ দিন আগেও আমার সাথে ৩ প্রার্থী একটা উবোধ বিনিময় সভা ছিল দর্শনায়। সুজনের সাথে সম্ভবত না না, আপনারা। এটা দর্শনায় ছিল। আচ্ছা। তো তারা আমরা সবাই একমত যে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় চুয়াডাঙ্গায় অগ্রগতির ওকে। ভিত্তি করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আহ, আপনারা লোকাল আপনাদের জামাত এই আপনার জীবননগর এবং দর্শনাতে, দামোদা দামোরহুদাতে, ৩টা জীবননগর এবং দর্শন দামোরহুদাতে দামোদা। লোকালি আপনারা জনগণের কাছে কি কি ধরনের সমস্যার কথা, সমস্যা আছে, এবং সেখানে আপনি কি ধরনের, মনে করেন যে এগুলো তো গেল যে আমাদের জেলা ভিত্তিক একটা আলোচনা, কিন্তু আপনার লোকাল তো কিছু প্রবলেম নিশ্চয়ই জনগণ আপনাদের জি কাছে জি জি। কোশ্চেন রাইজ করতেছে। লোকাল যে মানুষের চিন্তা ভাবনা যে তাদের সর্বপ্রথম দুর্নীতি মুক্ত করতে হবে। আচ্ছা। কারণ দেখেন, একজন গরিব কৃষক তার সন্তান যখন উচ্চশিক্ষায় শিক্ষিত করে, উচ্চশিক্ষায় শিক্ষিত করার পরে যখন সে চাকরির জন্য যায়, তখন স্থানীয় যারা এমপি থাকে বিশেষ হুম হুম করে, হুম। একটা পিয়নের চাকরি নিতে হলেও কিন্তু ২০ লক্ষ টাকা দিতে হয়। জি জি জি। এখন ওই গরিব কৃষক তার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে, তার কাছে ২০ লক্ষ তো টাকা নাই। না। এজন্য এলাকার মানুষ দাবি যে মেধা অনুযায়ী যেন চাকরি পায়। চাকরি পায়, যার যার মেধা যোগ্যতা অনুযায়ী সে যেন চাকরিটা অন্তপক্ষে পায়। আর যে কথা আপনার বললাম যে কৃষকদের কিছু সমস্যা আছে, জি সেগুলো জি তারা জি। সমাধান চায়। মাদকের চিকিৎসার ব্যবস্থা সমস্যা। আছে, চিকিৎসার জন্য তারা সেই সমাধান চায়, মাদকের বিষয়ে তারা সেই সমাধান চায়। সব মিলিয়ে চুয়াডাঙ্গার মানুষ, ২ আসনের মানুষ চায় যে একটা সুখী সমৃদ্ধ চুয়াডাঙ্গা ২ আসন গড়ার জন্য। আর বিশেষ করে বেকারত্ব, আমার কাছে যুবকদের আরেকটা জিনিস কর্মসংস্থানের হুজুর, একটা আমি বিষয়। একটু জিনিস আপনার অ্যাড করি, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে একটা গতানুগতিক একটা আলোচনা আমাদের দেশে সব নেতারাই করে, কিন্তু আমি যেহেতু ইউরোপে থাকা মানুষ, আমি দেখছি যে সবচাইতে বড় দরকার শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, কারিগরি শিক্ষা ব্যবস্থা, যেটাকে বলে আমরা ছোটবেলায় পড়ে আসছি যে বৃত্তিমূলক জি শিক্ষা জি ব্যবস্থা, মানে স্কিল বেস শিক্ষা ব্যবস্থা। হ্যাঁ, সাধারণ মাদ্রাসা বা জেনারেল লাইনের লেখাপড়া করে তো সব বেকার তৈরির কারখানা হচ্ছে, কিন্তু স্কিল বেস কারিগরি শিক্ষা ব্যবস্থার জন্য কি আপনার কোনো পরিকল্পনা আছে? আমাদের যে ইস্তেহার ঘোষণা হয়েছে তার মধ্যে একটা আছে যে আমাদের বিজ্ঞান ভিত্তিক, জি। কর্মমুখী বিজ্ঞান ভিত্তিক ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। বাস্তবসম্মত শিক্ষা ব্যবস্থা গ্রহণ আচ্ছা করা। আচ্ছা। আমাদের আসলে গতানুগতিক শিক্ষায় আমরা অভ্যস্ত। জি। যদি আপনি কারিগরি শিক্ষা, বিজ্ঞান ভিত্তিক প্রকৃতপক্ষে শিক্ষা। বিজ্ঞান ভিত্তিক
যদি আমরা কর্মসূচি দিতে পারি, শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে পারি, ইনশাল্লাহ এই যে বেকারত্ব দূর করা সম্ভব এবং এর সাথে মাদকও নির্মূল করা সম্ভব। তো এই যে আপনার জামাতের আমির শফিক সাহেব আসছিলেন কয়েকদিন আগে চুয়াডাঙ্গায়, উনি বললেন যে আচ্ছা জি, উনি শফিক সাহেব তো বললেন যে কেরু অ্যান্ড কোম্পানিকে উনি আবার মানে কর্মচাঞ্চল পরিবেশে নিয়ে আসবেন, আগের জায়গায় নিয়ে আসবেন। কিন্তু কেরু অ্যান্ড কোম্পানি তো আপনার ওখানে তো আখের চিনি ছাড়াও তো আবার আরেকটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে মদ। মদ তো হারাম। তো তাহলে উনি এই ব্যাপারে বা আপনাদের দল এবং উনার বক্তব্যর সাথে আপনি কিভাবে দেখেন যে মদ যদি আবার চালু করে যায় মানুষকে, তো তাহলে কি আবার মনে করেন যে হারামের পথে ধাবিত করার হবে না? মদ তো কোরআনে স্পষ্ট হারাম বলা হয়েছে। জি, আসলে বাংলাদেশের এই 54 বছরে বাংলাদেশের শরিয়া আইন চালু না থাকার কারণে জি। কিন্তু মদটাকে এখনো বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা যায় করা সম্ভব হয়নি। যদি ইসলামিক দল ক্ষমতায় আসে, আসলে আপনি দেখেন যে মদ সেখান থেকে বিক্রি করে আমাদেরকে আয় করতে হবে, বিষয়টা এরকম না। আরো তো অনেক বাংলাদেশে অনেক আয় আমাদের বিভিন্ন আছে, যেটা করলে তার চেয়ে অনেক অধিক মুনাফা অর্জন করা সম্ভব। এজন্য আমি মদটাকে, যেহেতু কোরআন স্পষ্ট হারাম আছে, আমরা ওইটাকে সাপোর্ট করি না। তো আপনি যে আরেকটা জিনিস, আপনি আমাদের চুয়াডাঙ্গা এক আসনে যে আপনাদের ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী, ওনাকেও আমি এই প্রশ্নটা করছিলাম যে জামায়াতে ইসলামী বাংলাদেশ যে বলছেন যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে আপনার জান্নাতে যেতে পারবে। তো জান্নাতে যাওয়ার জন্য তো আপনার প্রথম হচ্ছে যে ইমানদার হতে হবে, ইমানদার হওয়ার তো কিছু কন্ডিশন আছে। দ্বিতীয় হচ্ছে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হজ রোজা এগুলা করতে হবে। আর উনি তাহলে কিসের ভিত্তিতে ওনারা বলছেন যে জামাতে ইসলামীকে ভোট দিলেই জান্নাতে যেতে পারবে? দেখেন, আমি কিন্তু আগেই প্রশ্ন কিছুটা চলে এসছে এর মধ্যেই, যে বাংলাদেশের মানুষ 90% মানুষ মুসলমান। জি, এই 90% মানুষের ভোট নেওয়ার জন্য অনেকজন কিন্তু অনেক কথাই বলে। জি, আসলে জান্নাত কোনো মানুষের হাতে না, না, একেবারে একেবারে স্বয়ং আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ যাকে খুশি তাকে জান্নাত দিতে পারে যে কোনো ওসিলায়। আর আপনারা জানেন, পৃথিবীতে কেউ বলতে পারেনি যে আমি জান্নাত দিব। এমনকি শেষ জামানার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশ করার অধিকার দিয়েছে, কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষমতা দেওয়া হয় নাই। তো সেই ক্ষেত্রে যারা এই কথাগুলো বলে, আমি মনে করি যে বাংলাদেশের মানুষের শুধু ভোট নেওয়ার জন্য তাদেরকে একটা ধোঁকামূলক প্রতারণা তারা ব্যবহার করে। এটা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো আমরা বলি না যে আমাদেরকে ভোট দিলে জান্নাত দেওয়া হয়। আসলে জান্নাতের মালিক তো আল্লাহ। জি, আমাদের পীর সাহেব একটা কথা বলে যে আমি নিজে জান্নাতে যাব কিনা তার কোনো গ্যারান্টি নেই। তা আমি মুরিদদের কিভাবে বলবো যে তোমাদেরকে অনেক বাংলাদেশে অনেক আছে যারা বলে যে এইটা করলে তোমরা জান্নাত পাবা, এই তরিকা এই করো বা না করো। কিন্তু আমাদের পীর সাহেব স্পষ্ট ঘোষণা যে জান্নাত আমি নিজেই যাব কিনা জানি না, তোমাদেরকে কিভাবে আমি জান্নাতে। তাহলে এই যে মিথ্যা কথা বলে যে জনগণকে মনে করেন যে আমরা সবাই তো শিক্ষিত না বা হয়তো অক্ষর জ্ঞান সম্পন্ন না বা সচেতন না, তাহলে এই যে মানুষের এই ধরনের ধোকা দেওয়াটা কি অসম্মানিক না? এটা কি তারা ঠিক করতেছে বা তাদের কথায় প্রভাবিত হয়ে কি তাদেরকে ভোট দেওয়া উচিত আপনি মনে করেন? দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু অনেক সচেতন এখন। জি, বাংলাদেশের বর্তমানে এই 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ কিন্তু অনেক সচেতন। জি, বিদেশ সহ যারা বাংলাদেশের বাইরেও থাকে, এবারও তাদের ভোট দেওয়ার সুযোগ এসছে। তারা অনেক সচেতন এখন, আর বিশেষ করে মিডিয়ার জগতে। এই যে আপনারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন, একটা চ্যানেল খুলেছেন, এই মিডিয়ার বদৌলতে বাংলাদেশের মানুষ কিন্তু এখন অনেক সচেতন। জি, জি, জি। এজন্য আপনি উল্টা পাল্টা বললেই যে আপনাকে ভোট দিবে, বিষয়টা এরকম না। আচ্ছা, বাংলাদেশের মানুষ কিন্তু বোঝে, তাই না? যে মানুষ ভোট দেওয়ার সময় ইনশাআল্লাহ তারা যোগ্য প্রার্থী এবং যাদের দলের নীতি আদর্শ দেখে কিন্তু ভোট দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এখন আপনাদের আমির সাহেব, ফয়জুল হক সাহেব এবং রেজাউল করিম সাহেব, ওনারা বলছেন যে আমরা চাইলেই, ওনার একটা ইউটিউবের ক্লিপ দেখলাম যে আমি চাইলেই অনেক আগে প্রধানমন্ত্রী হতে পারতাম দেশের, কিন্তু আমি হইতে চাই নাই। এটা আসলে কোথায় বাধা ছিল ওনার? মানে
দেখেন, আমি কিন্তু আগেই একটা কথা বলেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ব্যতিক্রম ধর্মী রাজনৈতিক দল, জি। যেটা গতানুগতিক কোনো দলের সাথে তুলনা করলে কিন্তু আপনি হিসাব মেলাতে পারবেন না। হুম, হুম, হুম। আমরা রাজনীতি করি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার যে দায়িত্ব আমাদের উপরে আছে সেই দায়িত্ব পালন করার জন্য। এখন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যদি আমি কোনো খোদা বিরোধী কোনো শক্তির সাথে হাত মেলাই। যদি আমরা হাত মেলাই, সেখানে আসলে এই দলের নীতি আদর্শ থাকে না। তো এজন্য তাহলে আমাদের কি একই কারণে আপনারা জামাতের সাথে জোট থেকে বের হয়ে আসলেন, যে তারা? দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস চরমনায় 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ এই 54 বছরে যারা ক্ষমতা ছিল তাদেরকে বয়কট করে বাংলাদেশের মানুষ একটা ইসলামী শক্তিকে তারা বাংলাদেশের রাজনীতি এবং সংসদে দেখতে চায়। জি, এরই আলোকে পীর সাহেব চরমনায় উনি একটা ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে ইসলামের পক্ষে একটি বাক্স হবে। জি, জি, জি। তো আলহামদুলিল্লাহ, ইসলামের পক্ষে কিন্তু এখন একটি বাক্সই বাংলাদেশে বিরাজ করছে। আল্লাহ কবুল করে আল্লাহ নিয়েছেন। ওনার এই কথাটা কবুল করেছেন যে ইসলামের পক্ষে একটি বাক্স। হ্যাঁ, হ্যাঁ। যদি আমরা 11 দলে থাকতাম, ইসলামের পক্ষের বাক্স বলার তার মানে জামাতে সুযোগ ইসলামকে কিন্তু আপনারা ইসলামী পক্ষ মনে না। করতেছেন না? ইসলামিক দল যে তাদের কথা, আমাদের কথা না, হ্যাঁ, তাদের আচ্ছা। আমিরের কথা। সে বলছে যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন বাস্তবায়ন আরো করব। অনেক কথা আছে। অনেক কথা আছে। তো সেই ক্ষেত্রে আল্লাহ পাকের অশেষ রহমত, ইসলামের পক্ষে একটি বাক্সই কিন্তু পীর সাহেব চরমনার এই কথা আল্লাহ কবুল বাংলাদেশ করে কিন্তু একটি নিয়েছেন। বাক্সই পেয়েছে। জি, জি। এজন্য বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে একটি বাক্সতে ইনশাল্লাহ ভোট দিবে। এখন আমার প্রশ্ন যে আহ, এই যে 268 আসনে বোধহয় আপনারা প্রার্থী জি, দিচ্ছেন জি। এককভাবে। তো এই 200 আসনে প্রার্থী, যে 68 আসনে প্রার্থী দিয়ে আপনারা যে 11 দল থেকে বের হয়ে আসলেন, তাতে তো আরো 10 দল, একটা তো আপনারা তো শক্তিশালী অবস্থানে যেতে পারতেন। তো এখন এককভাবে আপনারা কি নিজেদেরকে একটু একা বা দুর্বল মনে করতেছেন না? মানে যে পুরো 11 দল থাকলে আপনার জন্য সুবিধা ছিল এমন? আমরা নির্বাচনী মাঠে মানুষের কাছে যখন আমরা নির্বাচনের জন্য যাচ্ছি, তখন ওই যে পীর সাহেব চরমনাইয়ের কথা যে একটি বাক্স ইসলামের পক্ষে, হুম, হুম। মানুষ কিন্তু ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে আছে। আসলে আমরা 11 দল থেকে বেরিয়ে এসে আমার মনে হচ্ছে যেন আরো শক্তিশালী হয়েছে আমরা। জি, জি। কারণ আপনাদের ইসলামপন্থী জনগণ আপনাদের পক্ষ। ইসলামপন্থী এবং এদেশের যারা হক্কানি ওলামায়ে কেরাম আছেন, বিশেষ করে হেফাজত ইসলামের আমির, আপনারা জানেন, স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে আমাদের হাত পাখাকে ভোট দেওয়ার জন্য, ইসলামের পক্ষে ভোট দেওয়ার ও, জন্য। হেফাজত ইসলামকে আপনাদের সাপোর্ট করছে? জি, জি, সরাসরি তারা আমাদের আলহামদুলিল্লাহ। আমির উনি ঘোষণা দিয়েছেন, এটা আপনি মিডিয়ায় দেখতে পাবেন। এবং বাংলাদেশের যারা হকপন্থী ওলামায়ে কেরাম, শীর্ষস্থানীয় যারা জি, জি, জি। দেওবন্দি যারা স্থানীয় আছে, তারাও হাত পাখায় ভোট করে দেওয়ার জন্য তারা স্পষ্ট ঘোষণা দিয়েছে। জি, জি, জি। সেই ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু আপনারা জানেন যে কওমি মাদ্রাসা, বাংলাদেশে হাজার হাজার কওমি মাদ্রাসা, বলা যায় যে সব মিলিয়ে 50 লক্ষ মাদ্রাসা হতে পারে বাংলাদেশে। ওরে বাবা, অনেক মাদ্রাসা তো। সেই ক্ষেত্রে এই কওমি অঙ্গন একটা বিশাল একটা শক্তি। জি, 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 জি। আমরা আশা করছি যে হাত পাখার পক্ষেই ইনশাল্লাহ আসবে। জনগণ ভোট দিবে। এবং যেহেতু মানুষ পরীক্ষিত, এই 54 বছরে যারা ক্ষমতায় ছিল, যারা আছে, তারা কিন্তু ওই 54 বছরের ক্ষমতার মধ্যেই কিন্তু তারা অংশীদার ছিল। জি, জি, জি। অতএব মানুষ তাদেরকে দেখেছে, এখন শুধুমাত্র হাত পাখা দেখার বাকি আছে। ইনশাআল্লাহ মানুষ দলমত নির্বিশেষে এবার হাত পাখাকে ভোট দিয়ে ইনশাল্লাহ বিজয় করবে। এখন এই যে আমি যতটুকু জানি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি বিসমিল্লাহ সংসদে প্রথম উনি বাংলাদেশের মনে করেন যে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছিলেন। জি, এবং বাংলাদেশে ইসলাম উনি 90 দিন, আমরা যে কথা আপনার যে 90% জনগণের মনোভাব এবং তাদের মনোবাসনা বুঝেই কিন্তু ইসলামের জন্য এবং কাজ করে গেছেন। এবং বেগম খালেদা জিয়া উনি গত হলেন কত কিছু, উনিও কিন্তু ইসলামী দলদেরকে সাথে নিয়েই কিন্তু উনি মারা গেলেন। তো এখন দল হিসাবে বিএনপিকে আপনার কাছে কি ইসলাম ফ্রেন্ডলি মনে হয়, বা বিএনপির লোকজনের সাথে আপনাদের আসলে কাজ করতে সামনে বিষয়টা হচ্ছে কি, সুবিধা হবে? যে আগেই আপনার বলেছি যে 90% মানুষ যেহেতু মুসলমান, সবাই কিন্তু চায় যে 90% মানুষের মানে তাদেরকে খুশি করি, বলা যায় এক কথায়, হুম, হুম, হুম। যে বিভিন্ন করে ইসলামের বিষয়গুলো লাগিয়ে তাদেরকে খুশি করে ইসলাম যে আমরা বোঝাতে চাই যে আমরা ইসলামের পক্ষের শক্তি। জি, এখন আপনি বিসমিল্লাহ লাগালেন, জি, লাগানোর পরে আপনি মদের লাইসেন্স দিলেন, জি, আপনি পতিতাবৃত্তির লাইসেন্স দিলেন, জি।
তাহলে আপনার ওই বিসমিল্লাহ লাগানো আর না লাগানো এটা কিন্তু মানুষ বোঝে, মানে পরিপূর্ণতা আসতেছে না, এই এটা তো। বোঝে মানুষ। এজন্য আসলে ওইটা তেমন কিছু না। আর আপনারা জানেন যে বিএনপি তো স্পষ্টই বারবার তারা বলেছে যে আমরা ক্ষমতায় গেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব উনি তো স্পষ্টই ঘোষণা দিয়েছেন যে আমরা গেলে আমরা শরিয়া আইন চালু করব না। জি। এটা স্পষ্ট করে অতএব এই বিসমিল্লাহ লাগালেই যে সেটা ইসলামিক দল হয়ে যায় বা না, ইসলামের বিএনপি তো পক্ষে, ইসলামী দল না, তারা কখনো দাবি হ্যাঁ মানুষের এই যে ভোট নেওয়ার জন্য তাদেরকে বোঝায় যে আমরা ইসলামের পক্ষে তাদের কাজ সাথে করবো সামনে ইনশাআল্লাহ। যদি জি। মনে করেন যে আপনারাই সরকার গঠন করেন বা বিএনপি করুক বা জামাতে, মানে সেক্ষেত্রে কি আপনারা তাদের সাথে কাজ করতে আপনাদের তো আগ্রহ আছে নাকি? যে দেখেন আপনারা ইতিমধ্যে হয়তো মিডিয়ার সুবাদে জানতে পেরেছেন বা দেখেন, এবারও যখন আমাদের এই 11 দলীয় জোট থেকে যখন আমাদের টানাপোড়েন আমাদের শুরু হয় তখন কিন্তু আমাদের ইসলামী আন্দোলনকে 40টা আসন দেওয়ার একটা প্রস্তাব কিন্তু এসেছিল 11 দল থেকে? জি। না, বিএনপি থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের আগে আপনাকে বলেছে ইসলামী আন্দোলন আসলে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায়, এজন্য সম্পূর্ণ এই জন্য আলাদা। আসলে উনি বলেছে যে ঠিক আছে আপনি বলেন যে আপনি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবেন, শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবেন, আমার 40 আসন লাগবে না। এবং আমাদের শাইখ রহমতুল্লাহ আলাই একটা কথা বলতেন, আসলে সিট আমার বিষয় না, আপনারাই দেশ চালান। যদি বলেন আপনারা যে আমি ইসলাম শরিয়া অনুযায়ী দেশ চালাবো, আমরা আপনাদের গোলাম হয়ে থাকবো। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের এদেশে ইসলাম হুকুমত অনুযায়ী চলুক। আপনারা যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেন আমাদের সিট লাগবে না, আমরা জি আপনাদের জি জি সাপোর্ট জি দিয়ে অবশ্যই অবশ্যই বাহ। আমরা তাদেরকে সাপোর্ট করব, সমস্যা কি। তো আমরা শেষ পর্যায়ে চলে আসছি অনুষ্ঠানে। এখন আপনার চুয়াডাঙ্গা 2 আসনের আপনার ভোটারদের উদ্দেশ্যে আর আমাদের চ্যানেল ডিওর দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনি 1 মিনিট আপনাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। চুয়াডাঙ্গা 2 আসনের ভোটারদের উদ্দেশ্যে এটুকুই বলতে চাই যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য। এই 54 বছরে আমরা দেখেছি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। মানুষের যে মৌলিক 4টা অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, অন্ন চিকিৎসা, বস্ত্র এটাও কিন্তু বাংলাদেশের মানুষ তারা পায়নি। এবং বাংলাদেশের মানুষ দেখেছে বাংলাদেশের এই দরিদ্র দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের কোটি কোটি টাকা, হাজার লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। এবং আমাদের বিগত সরকারের আমলে একজন মাননীয় রাষ্ট্রপতি তো বলেছিলেন যে বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি হয় এটা আসলে, যে পদ্মা সেতু আমরা গর্বের কথা বলি, এই পদ্মা সেতু বছরে 2টা পদ্মা সেতু করা যায়। কিন্তু আমরা এখন দেখলাম 5ই আগস্টের পরে যে সমস্ত নিউজ, যে 2টা পদ্মা সেতু নাই, আর এখন প্রতি বছরে যে পরিমাণ টাকা দুর্নীতি হয়েছে, শত শত পদ্মা সেতু টাকা বাংলাদেশ থেকে দুর্নীতি হয়েছে। এবং আমরা পূর্বেও দেখেছি দুর্নীতি দিয়ে যারা চ্যাম্পিয়ন হয়েছে, কারোর নামে স্বৈরা শাসক যুক্ত হয়েছে, সব মিলিয়ে কারণ আমি ফ্যাসিস্ট যুক্ত হয়েছে, কেউ আয়নাঘর করছে, সব মিলিয়ে যদি হিসাব করা যায়, আমি এই চুয়াডাঙ্গা 2 আসনের ভোটারদের উদ্দেশ্য বলতে চাই যে নতুন বাংলাদেশ গড়ার জন্য, একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য যেখানে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না মানুষের মৌলিক অধিকার, মানুষ ফিরে পাবে, বাংলাদেশের মানুষ তাদের কর্মসংস্থানের সুযোগ হবে, তরুণরা তাদের কর্মসংস্থান সুযোগ পাবে, সব মিলিয়ে বাংলাদেশ যাতে একটি স্বনির্ভর, সমৃদ্ধি এবং নিজে স্বয়ংসম্পূর্ণ। আমার দেশের সন্তানেরা, আমার দেশের ভাইয়েরা আজকে বিদেশে যায় তারা কাজ করার জন্য, লেবারে কাজ করার জন্য। বাংলাদেশ এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া সমপর্যায়ে দেশ স্বাধীন হয়েছে, অথচ আমাদের দেশের বেকার যুবকরা সিঙ্গাপুরে যাচ্ছে, মালয়েশিয়ায় যাচ্ছে। তাহলে আমাদের এই দেশে শুধুমাত্র দুর্নীতি যদি আমরা মুক্ত করতে পারি, এজন্য আমি জনগণের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা দুর্নীতির সাথে পর্যন্ত যারা সময়, আর এর সাথে আমি একটু যুক্ত করি সময় উপযোগী শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ সময় উপযোগী শিক্ষা ব্যবস্থা যারা ছিল, ইনশাল্লাহ আমাদের এই ভোটাররা এবার তাদেরকে বয়কট করবে এবং এদেশে ইসলামী আন্দোলন আমাদের হাত পাখা মার্কায় ভোট দিয়ে এদেশে শরিয়া আইন চালুর জন্য সর্বোত্তম চেষ্টা করবে, সেই সাথে মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য তারা ইনশাল্লাহ তাদের মূল্যবান ভোট দেবে। এখন মানুষ অনেক সচেতন। আর সেই সাথে বিশেষ করে আজকের এই আয়োজন চ্যানেল ডিও আপনারা শুরু করেছেন এই আলমডাঙ্গাতে, চুয়াডাঙ্গা মানুষের যে অধিকার, ন্যায্য অধিকার, মানুষের কথা বলার অধিকার, এটা জনগণ সারা বিশ্বে মানুষের কাছে পৌঁছানোর যে ব্যবস্থা করেছেন, এজন্য অশেষভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই চ্যানেলের
সার্বিকভাবে আমরা সবসময় সহযোগিতা করবো ইনশাল্লাহ। আপনাদের পাশে আমাদেরকে পাবেন ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ হাসানুজ্জামান ধন্যবাদ হুজুর। আপনাদেরকেও। আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজনের জন্য আপনাদেরকে ধন্যবাদ।